তোমার আমার কল্পনার রাজ্যই হলো পড়শি ডায়েরি, যার অপর নাম ভালোবাসা। শোন রেদওয়ান, তুমি যদি তোমার মায়ের ইচ্ছেতে রাজি না থাকো সেটা বলতে পারো বাবা। যতই হোক রোদ তোমাদের মেয়ে। তোমার মা শুধু নিজের ইচ্ছের কথা বলেছে, কোনো জোর করেনি। ওর ইচ্ছা তার আদরের রোদ এই আহমেদ বাড়িতে রাখতে। এখন বাকিটা তোমার সিদ্ধান্ত। বাবার কথা শুনে রেদন আহমেদ কিছুক্ষণ চুপ থাকেন, বলে, আব্বা, আমি মায়ের ইচ্ছার প্রতি অসম্মান দেখাচ্ছি না, কিন্তু রোদের বয়স এখন মাত্র 10 বছর। ওর এখনও অনেক কিছু দেখার জানার বাকি। বিয়ের কথা তো ভাবারও সময় না এখন। রাভিনের তো মাত্র 18 বছর। ওরও নিজের জীবন গড়ার সময় এটা। আমি জানি মা চায় রোদকে এই বাড়িতে রাখতে। রক্তের সম্পর্কের মধ্যেই নিরাপত্তা খুঁজে পান উনি। কিন্তু সময়টা এখন আগের মতো নেই আব্বা। এখন সমাজ, আইন সবই বদলে গেছে। শিশুরা এখন পড়াশোনা করে, নিজের পায়ে দাঁড়ায়, তারপর জীবনের সিদ্ধান্ত নেয়। আমি চাই রোদ বড় হয়ে নিজে বুঝুক জীবনের মানে। ওর পছন্দ, ওর মতামতগুলোর মূল্য থাকা দরকার। আমরা যদি এখন থেকেই ওর ভবিষ্যৎ ঠিক করে দেই, তাহলে ওর নিজের জায়গাটা কোথায় থাকবে আব্বা? বুঝেছি বাবা, তুমি ঠিকই বলছো। বাবা হিসেবে তোমার এমন চিন্তাধারা ঠিক সঠিক বলতে পারি। এখন তুমি যদি না চাও তাহলে এই কথা এখানেই সমাপ্ত হোক। আমি না হয় তোমার মাকে বুঝিয়ে বলবো। কথা শেষ করে রিয়াজউদ্দিন আহমেদ উঠে যেতে নিতেই রেদওয়ান আহমেদ স্ত্রী মেঘলা আহমেদ বলে উঠল, উঠবেন না আব্বাজান, আপনি বসুন, আমার কথা আছে আপনার সাথে। মেঘলা আহমেদের কথা শুনে রিয়াজউদ্দিন আহমেদ কিছুটা অবাক হলেও কিছু বলল না। চুপচাপ পুনরায় বসে পড়লেন চেয়ারে। আপনার ছেলের কথায় কিছু মনে করবেন না আব্বাজান, আর আম্মাকেও মানা করার দরকার নেই। রোদের বিয়ে রাভিনের সাথেই হবে। আপনি আম্মাকে বলবেন আমরা রাজি হয়েছি ওনার কথায়। রেদওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল স্ত্রীর মুখের দিকে। কয়েক সেকেন্ডের জন্য ঘরের বাতাসটা যেন থেমে গেল। ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন ভারী হয়ে উঠল। নিস্তব্ধতা ভেঙে রেদওয়ান আহমেদের কথা বলে উঠছেন, মেঘলা, তুমি কি বলছো এসব? হুট করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আমাদের রোদের জন্য ঠিক হবে না। রোদেকে নিয়ে এসব ভাবার বয়স এখনো হয়নি। রেদওয়ান আহমেদের কথা মেঘলা আহমেদ শান্ত কণ্ঠে বলে উঠল, আমি জানি, কিন্তু আপনি তো দেখেইছেন আম্মা কেমন ভেঙে পড়েছেন ইদানিং। অসুস্থতাও ওনাকে কাবু করে রেখেছে। এখন ওনার ইচ্ছাটা যদি আমরা মেনে না নিই, ওনার মনে এটার অনেকটা প্রভাব পড়তে পারে। উনি এমনিতেই অসুস্থ। তাছাড়া রাভিনকে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, নিজের ছেলের মতোই মনে করি। আমার বিশ্বাস রাভিন আমাদের রোদের জন্য যোগ্য পাত্র হিসেবে নিজেকে গড়ে তুলবে। আমরা না করেছি শুনলে বড় ভাই ভাবিও তো কষ্ট পাবে। আম্মা তো এখনই বিয়ে দেওয়ার কথা বলছে না। ছেলে মেয়েরা বড় হোক, তারপর তারা একে অপরকে পছন্দ করলে তে বিয়ে হবে, তাই না? তাদের তো আর আমরা জোর করে বিয়ে দেব না। আম্মার সাথে কথা দিতে আমি তো এতে কোনো সমস্যা দেখছি না। আপনি আম্মার দিকটাও একটু চিন্তা করে দেখেন। মেঘলা আহমেদের কথা রেদওয়ান আহমেদের মাথা নিচু করে ভাবতে লাগলো। তার মুখে কোনো রাগ নেই, শুধু এক ধরনের ক্লান্তি, চোখে মৃদু অস্বস্তি। তারপর কিছু সময় নীরবতা। নীরবতা ভাঙলো রেদওয়ান আহমেদের দীর্ঘশ্বাসে। ঠিক আছে, তোমার যেহেতু এতে কোনো আপত্তি নেই, তাহলে আমারও কোনো আপত্তি নেই। তবে আমার কয়েকটি কথা আছে। রোদ এখনো ছোট, ওর সামনে কোনো সময় এইসব কথা যেন না তোলা কেউ। আমি চাই না ওর শৈশবটা নষ্ট হোক এইসব বড়দের আলোচনায়। ও যখন নিজের মতো করে বোঝার বয়স পৌঁছাবে, তখন আমরা আবার বসবো। তখন যদি সময় ও অবস্থায় সব ঠিক থাকে, তবে এই সম্পর্কটা এগোনো হবে। তাই আমি চাই এর আগে কেউ রোদের সামনে এই বিষয়ে একটা কথাও যেন না বলে। রেদওয়ান আহমেদের কথা শুনে রিয়াজউদ্দিন ও মেঘলা দুজনেই তাকালেন তার দিকে। তাদের দুজনকে তাকাতে দেখে রেদওয়ান আহমেদ গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমার কথাই থাকবে বাবা। আমি কথা দিচ্ছি কেউ রোদের সামনে এই বিষয়ে কিছু বলবে না। আমি সবাইকে বলে দিব। এই নিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। রেদওয়ান আহমেদের কথা শুনে রিয়াজউদ্দিন আহমেদ কিছুটা খুশি মনে বলে উঠল। রেদওয়ান আহমেদের কথা শেষ করে ধীরে ধীরে দাঁড়িয়ে গেলেন।
জানালার বাইরে তাকালেন, আকাশে হালকা বৃষ্টি থেমেছে। সূর্যের আলো, শেষ আলোটা মেঘের আড়াল থেকে বেরোচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলেন ঘর থেকে। রেদন আহমেদের পিছু পিছু মেঘলা আহমেদও বেরিয়ে গেল ঘর থেকে। রিয়াজউদ্দিন আহমেদ মাথা নিচু করে হালকা হাসলেন। তার চোখে জল চিকচিক করছে কোথায়, স্বস্তির, হয়তো প্রিয়জনদের একই সুতোয় বাঁধার আনন্দে। ঘরের মধ্যে নীরবতা ফিরে এলো, কিন্তু সেই নীরবতার ভেতর জন্ম নিল এক অদৃশ্য প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি রোদের ভবিষ্যৎকে কি বই আনে তা দেখার অপেক্ষা। এরই মাঝে গত হয়েছে 7 বছর। আজ আকাশ ধূসর চাদরে মোড়া, ফোঁটা ফোঁটা বৃষ্টি চুপচাপ করে পড়ছে কাচের জানালায়। ঘড়ির কাঁটা ঠিক সকাল 7টা ছুঁয়েছে। রোদের ঘর জুড়ে আধো আলো। বারান্দায় রাখা মানি প্ল্যান্ট আর বেলি ফুলের গাছের পাতা বৃষ্টির ফোঁটা ছুলে আছে, মাঝে মাঝে বাতাসে দুলে নিচে চুপচুপ করে পড়ে যাচ্ছে। মেঘলা আহমেদ ঘরে ঢুকলেন রোদকে ডাকতে ডাকতে। রোদের কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে তিনি বিরক্ত হলো। বিরক্তি নিয়ে এই রোদকে আবারও ডেকে উঠল। এই রোদ, ওঠ বলছি। এত বড় মেয়ে, নামাজ কালাম কিছু বোঝে না। সকাল 7টা বেজে গেছে, এখনো বিছানায় পড়ে আছে। ওঠ বলছি, কলেজে যেতে হবে যে। ওই খবর আছে মহারানীর? রোদের গলা ভেসে এলো কাঁথার ভেতর থেকে। আম্মু, আর একটু ঘুমোতে দাও না। এমন কেন করছো? দেখতে পাচ্ছ না বাইরে কত বৃষ্টি হচ্ছে। কলেজে যাওয়া যাবে না তো আজ। আর একটু ঘুমাই আম্মু। একদম না, আর ঘুমানো যাবে না। ওঠ তাড়াতাড়ি, না হলে কিন্তু বিছানায় পানি ঢেলে দিব এখন। ওঠ বলছি। এমন কথা বললে কি আর শুয়ে থাকা যায়? মা জাতি আবার কথার খেলাফ করেই না, তাই বাধ্য মেয়ের মতো রোদ কাঁথা সরিয়ে উঠে বসলো। চুলগুলো এলোমেলো, চোখে এখনো ঘুমের ছাপ। মেঘলা আহমেদ পর্দা সরিয়ে জানলা খুলে দিতে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগলো রোদের। তার আবার শুয়ে পড়তে মন চাইছে, কিন্তু কোনোভাবেই আর বিছানায় শোয়া যাবে না, রোদ তা জানে। তাই কোনো রকমে উঠে চোখ মুখ কসলাতে কসলাতে ওয়াশরুমের দিকে চলে গেল। ততক্ষণে মেঘলা আহমেদ বিছানায় গুছাতে লেগে পড়লেন। রেদন আহমেদ অফিসের জন্য রেডি হয়ে একেবারে রুম থেকে বেরিয়ে এলো। রোদের ডাইনিং টেবিলে চুপচাপ বসে থাকতে দেখে এগিয়ে এসে পাশে বসে হেসে বললেন, শুভ সকাল আম্মুজান। সকালটা আর শুভ হলো কই আব্বু? বৃষ্টির দিন মানেই তো ঘুমের দিন। আর আম্মু সকাল সকাল গিয়ে বিছানা ভিজিয়ে দেওয়ার হুমকি দিয়ে ঘুমের 13টা বাজিয়ে দিয়ে এসেছে। রোদের কথা শেষ না হতেই মেঘ এসে থপ করে বসে টেবিলে মাথা রেখে বলল, তবুও তো ভালো, তোমার বিছানা ভিজিয়ে দেওয়ার কথা বলেছে। ভিজিয়ে তো দেয়নি, আর আমাকে তো ডিরেক্ট কান টেনে ধরে উঠিয়েছে ঘুম থেকে। আর একটু হলে তোমার কানটাই সারা জীবনের জন্য হারাতে হতো। দুই ভাই বোনের অভিযোগ শুনে রেদন আহমেদ হাসতে লাগলো। এরই মধ্যে মেঘলা আহমেদ টেবিলে দুধের ট্রে রেখে বললেন, দুই ভাই বোনের নালিশ শেষ হলে নাস্তা করুন তাড়াতাড়ি, স্কুল কলেজও তো যেতে হবে নাকি? মায়ের কথা শুনে মেঘ আতকে উঠল। তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে রেদওয়ান আহমেদকে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বললাম, আব্বু, তুমি আম্মুকে বলো না আমি আজকে স্কুলে যাব না। এমন দিনে স্কুলে গেলে বোরিং লাগে। বৃষ্টির দিন মানেই তো বাসায় বসে খিচুড়ি পার্টি করা, তাই না আব্বু? মেঘের কথা শুনে রোদও তাল মিলিয়ে একই কথা বলল। রেদওয়ান আহমেদ হেসে সম্মতি দিলেন। তোর যে আর কদিন পর বোর্ড পরীক্ষা, সেটার খেয়াল আছে তো? সারা দিন তো গেম আর কার্টুন নিয়ে পড়ে থাকিস। এখন একটু সুযোগ পেলে অমনি বাবাকে ন্যাকামো শুরু করে দিয়েছে। আর কি শখ, খিচুড়ি পার্টি করবে? মেঘলা আহমেদের বকুনি শুনে দুই ভাই বোনের মুখটা ফাটা বেলের মতো চুপসে গেল। মেঘ চুপচাপ। রেদন আহমেদ পাশটা আরও একটু চেপে বসলো। রেদন আহমেদ মেঘলা আহমেদকে বুঝিয়ে বললেন, থাক, একদিন না গেলে কিছু হবে না। ওরা চাইছে না আজকে যেতে, তাই আর জোর করো না। বরং আজ খিচুড়ির আয়োজন করো। আমারও খিচুড়ি খেতে ইচ্ছে করছে, অফিসে যেতে ইচ্ছে করছে না আজ। তো না গেলেই তো পারেন আজকে, ইচ্ছে না করলে যাওয়ার দরকার কি? ইচ্ছে না করলেও যেতে হবে। অফিস, নতুন প্রজেক্টের কাজ চাপের মধ্যে, তার উপরে সামনের চন্দ্রার বিয়ে। প্রজেক্টের কাজ একটু দ্রুত করতে হবে। চন্দ্রা না সামলালে আরও চাপ পড়তো আমাদের উপর। সবাই একটু চাপে আছে। চন্দ্র সম্ভবত মাসের শেষের দিকে ফিরে আসবে। তখন বিয়ের আয়োজনের জন্য সবার আবার লম্বা ব্রেক লাগবে। তাই এখন অফিস মিস যাওয়া সম্ভব নয়। ম্যানেজার মানুষ তো
আর যে কোনো সময় ছুটি নেওয়া যায় না। তুমি খিচুড়ির আয়োজন করো, আমি লাঞ্চের সময় চলে আসবো। আমার গিন্নির হাতের সুস্বাদু খিচুড়ির খেতে। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। ছেলে মেয়েদের আহ্লাদ রাখতে আপনার এমন আবদার, সেটা আমার আর বোঝার বাকি নেই। খিচুড়ির আয়োজন করব, লাই দিয়ে আরও বেশি করে মাথায় তুলুন। পরে দেখবেন এসএসসিতে আপনার জন্য বড় একটা ডিম নিয়ে আসবে। লাই পেয়ে পেয়ে ওরা বাদরে পরিণত হচ্ছে। বলতে উনি রান্নাঘরের দিকে চলে গেল। মেঘলা আহমেদ চলে যেতে বাবা ছেলে মিলে হাই ফাইভ করে খুশি মনে নাস্তা খেতে আরম্ভ করলো। আর এদিকে রোদের যে কারো দেশে আসার কথা শুনে গলায় খাবার আটকে যাচ্ছিল, সেই খোঁজ আপাতত কারো নেই। রোদ কোনো রকমে খাবার শেষ করে এসে তার রুমের বারান্দায় দোলনায় বসলো। আজও বৃষ্টি নামছে, একই রকম ঝিরঝিরে বৃষ্টি, যেমনটা ছিল 2 বছর আগে, যেদিন রোদ চন্দ্র নামক অদ্ভুত পুরুষের সাথে সবার অজান্তেই হালাল এক বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সেই সম্পর্কের কথা সে এখনো জানতে দেয়নি কাউকে। না জানতে দেওয়ার কারণ সেই অদ্ভুত পুরুষটি। সেদিন সেই গ্রাম থেকে ফেরার পথে তার বলা কথাগুলো মনে পড়লে এখনো রোদের শরীরে অদ্ভুতভাবে কেঁপে ওঠে। তখন রোদ ততটাও ছোট্ট ছিল না যে চন্দ্র নামক পুরুষের কথা বুঝতে পারবে না। এসব কথা মনে পড়তে রোদ আবারও ডুবে গেল সেই লুকোনো অতীতে। বিকেলে সূর্য হালকা সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে বান্দরবানের পাহাড়ি ঢালগুলোতে। আকাশে মেঘের হালকা চাদর কখনো সূর্যের আলোকে বাধা দিচ্ছে, কখনো তার কিরণ ভেজা পাতার উপর ছড়িয়ে দিচ্ছে। পাহাড়ের পাকানো পথগুলো যেন প্রকৃতি নিজেই তার মতো করে লম্বা রূপকথার পথ তৈরি করে রেখেছে। সেই পথ দিয়ে হাঁটতে হাঁটতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে একদল তরুণ তরুণী। বাতাসে ভেসে আসা আর্দ্র মাটির গন্ধ আর পাতা পতঙ্গের নীরব হালকা গুঞ্জন মনে এক অদ্ভুত প্রশান্তি সৃষ্টি করছে। বন চোপে ছোট ছোট প্রাণীর নীরব খেলা পাহাড়কে, পাহাড়ের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তুলেছে। প্রতিটি গাছ, প্রতিটি শিলাসিঁড়ি যেন নিজস্ব সুরে গান গাইছে। পাহাড়ের শীর্ষে যখন হালকা কুয়াশা ভেসে আসে, পুরো দৃশ্য এক রহস্যময়তা নিয়ে ঘিরে ফেলে, এক ধরনের শান্তি যা তারা অনুভব করে প্রফুল্ল চিত্তে হাঁচে আঁকাবাঁকা পথ ধরে। রোদ, চন্দ্র, চন্দ্রা, জোবান, জারিন আর ছোট্ট মেঘালয় পাহাড় দেখতে বেরিয়েছে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে পাহাড়ের উঁচু নিচু পথ বেয়ে হেঁটে চলেছে তারা। তাদের থেকে কিছুটা দূরে আস্তে ধীরে শান্তভাবে হেঁটে আসছে চন্দ্র। জাসপিক প্রধান চন্দ্র, দৃষ্টি তার সামনে, মুগ্ধতা নিয়ে নরম পায়ে হেঁটে চলা কিশোরীর দিকে। হাঁটতে হাঁটতে হঠাৎ কিছুটা সমতল জায়গায় দেখে চন্দ্রা দাঁড়িয়ে পড়ে, সবাইকে উদ্দেশ্য করে বলে উঠছে, আমি আর হাঁটতে পারবো না, চলো সবাই ফিরে যাই, আমার পা ব্যথা হয়ে গেছে। চন্দ্রার কথা শুনে জারিনও একই কথা বলে উঠল। হ্যাঁ, চন্দ্রাপু ঠিকই বলেছে, আমারও পা ব্যথা করছে, ক্লান্ত লাগছে, আর হাঁটতে পারবো না। তার চেয়ে ভালো এখানে কিছু সময় বসে রেস্ট করে তারপর চলে যাই। বলেই জারিন ধপ করে ঘাসের উপর বসে পড়ে। তার সাথে সাথে চন্দ্রাও বসে পড়ে ঘাসের উপর। তাদের দুজনকে বসে পড়তে দেখে ছোট্ট মেঘও ক্লান্ত হয়ে বসে পড়ে তাদের সাথে। তাদের এভাবে বসে পড়তে দেখে জোবান ধমকে উঠল, এই ফাজিলের দল, তোদের যদি এতটুকু হেঁটেই পা ব্যথা হয়ে যায় তাহলে আসলি কেন করতে? 1 ঘন্টাও হাঁটিস নি, এতে যদি ক্লান্ত হয়ে রেস্ট নেওয়া লাগে তাহলে ধেই ধেই করে নাচতে নাচতে চলে আসলি কেন? রুমে শুয়ে শুয়ে রেস্ট নিতি। আই তুমি চুপ করো তো, আমরা কি জানি নাকি এই পাহাড়ি এলাকায় হাঁটা এত কষ্টকর হবে? তোমরা যাও সামনের দিকে ঘুরে আসো, আমরা এখানেই বসে থাকবো, যাওয়ার সময় নিয়ে যেও আমাদের। চন্দ্রার কথা শুনে রোদের মনটা খারাপ হয়ে গেল। কই, তার তো ভালোই লাগছে হাঁটতে, এমন সুন্দর প্রকৃতি দেখে। কারোর আবার ক্লান্তি আছে নাকি? হয়তো আছে, কিন্তু রোদের ক্লান্তি লাগছে না। তার মনে হলো এমন সুন্দরতম পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে সারাদিন হাঁটলেও সে ক্লান্ত হবে না। আপু চলো না আর একটু সামনে যাই, আর একটু গিয়ে ফিরে আসবো। গাইড লোকটা বলছিল শোনোনি, একটু সামনেই নাকি পাহাড়ি গ্রাম আছে। চলো না আপু, গ্রামটা একটু দেখে চলে আসবো। রোদের কথা শুনে চন্দ্রা করুণ চোখে তাকালো তার দিকে। রোদ পাখি আমার, আমাকে জোর করিস না, এই দেখ আমার পা লাল হয়ে গেছে, একটু একটু ছিলেও গেছে,
আরও হাঁটলে আমি আর ফেরার সময় হেঁটে গাড়ি পর্যন্ত যেতে পারবো না। চন্দ্র ভাই আসুক, আমি ভাইয়াকে বলবো তোকে ওই গ্রামে নিয়ে ঘুরিয়ে আনতে। চন্দ্রার কথায় রোদ কিছু বলতে চাচ্ছিল, তখন চন্দ্র তাদের কাছে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে এখানে? আর তোরা দুজন এখানে এভাবে বসে আছিস কেন? ভাই, এই গাধা দুটো নাকি আর হাঁটতে পারবে না, তাই এখানে বসে পড়েছে। এর নাকি ক্লান্ত হয়ে গেছে, তাই রেস্ট করার জন্য বসে আছে। আর আমাদের রোদকে দেখো কতটা স্ট্রং। রোদ আর ওই দুটোকে বোঝাচ্ছে সামনের গ্রামটায় যাওয়ার জন্য। জোবানের কথা শুনে চন্দ্র চোখ তুলে শান্ত দৃষ্টিতে তাকালো রোদের দিকে। চন্দ্রের তাকানো দেখে রোদ মাথা নিচু করে ফেলল। ভাইয়া, রোদ নাকি সামনে যে পাহাড়ি গ্রামটা আছে ওটা দেখবে। ছোট মানুষ আমাদের অনুরোধ করেছে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু দেখো আমার পায়ের অবস্থা। আমি আর সামনে এগোলে আমার ছিলে যাওয়া জায়গাগুলো থেকে রক্ত বের হয়ে আসবে, পরে আবার ফিরে আসতে কষ্ট হবে। তাই বলছিলাম তুমি একটু রোদকে নিয়ে ওই গ্রামটা ঘুরিয়ে নিয়ে আসো ভাইয়া। আমরা এখানেই আছি, আর আমাদের সাথে জোবান ভাইয়া তো আছেই। চন্দ্র আর কথা শুনে চন্দ্র কিচ্ছু বলল না। না না, আমি এই দুই গাধার জন্য গ্রাম দেখা মিস করতে পারবো না, কখনো না। কিন্তু জোবানের এত অনিচ্ছা থাকা সত্ত্বেও চন্দ্রের কথা মতো সে চন্দ্রাদের নিয়ে গাড়ির দিকে রওনা হলো। চন্দ্র একাই রোদকে নিয়ে গেল। তারা গাড়িতে বসে অপেক্ষা করবে, কারণ পাহাড়ের মধ্যে দুটি যুবতী নিয়ে মেয়ে নিয়ে এখানে বসে থাকা নিরাপদ নয়। জোবান বারবার রেগে রেগে তাদের দিকে তাকাচ্ছে আর থুপথাপ করে আগে আগে হাঁটছে। রোদ চন্দ্রের সাথে একা যাওয়ার ইচ্ছে না করলেও গ্রাম দেখার লোভ সামলাতে না পেরে রওনা হলো চন্দ্রের সাথে। তাদের সাথে গাইড করার ছেলেটিকেও নিয়ে এসেছে, কিন্তু লোকটা গ্রামটা যত কাছে বলেছিল ততটাও কাছে নয়, বেশ দূরেই মনে হলো রোদের কাছে। তারা হাঁটতে হাঁটতে গ্রামের কাছাকাছি আসতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির মধ্যে এখন ফিরে যাওয়ার কোনো উপায়ও নেই, কারণ পাহাড়ি রাস্তা দিয়ে বৃষ্টির মধ্যে নিচে যাওয়া সম্ভব নয়। তাই তারা বৃষ্টিতে ভিজেই সামনে এগিয়ে যায়। গ্রামে ঢুকতেই তারা প্রথমে একটা পুরনো ঘর দেখতে পায়। তারা ওই ঘরে আশ্রয় নেওয়ার সিদ্ধান্তই নেয়, কিন্তু ঘরের সামনে এসে ডাকাডাকি করেও কারো উপস্থিতি টের পায় না। কোনো উপায় না পেয়ে তারা নিজেরাই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। ভাগ্যিস দরজায় তালা ছিল না, শুধু বাইরে থেকে কাঠ দিয়ে আটকানো ছিল। সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। চারিদিকে কেমন অন্ধকার হয়ে আসছে। ঘরের ভিতর কোনো আলোর ব্যবস্থা নেই, তাই চন্দ্র তার পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ জ্বালালো। আশপাশ খুঁজে একটা ছোট্ট টেবিল দেখতে পেল। চন্দ্র ফোনটি জ্বালানো অবস্থায় সেখানে রাখলো। সন্ধ্যা হয়ে আসছে দেখে গাইড করা ছেলেটা চন্দ্রকে বলল, স্যার, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। আমার ঘরে অসুস্থ মা আছে, আমি বরং যাই। আজকে বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। আপনি বরং এই ঘরেই থেকে যান আজকে রাতটা। ঘরে যেহেতু কেউ নেই, আপনাদের কোনো সমস্যা হবে না। সকাল হলেই না হয় রিসোর্টে ফিরবেন। আমার এখনই রওনা দিতে হবে, না হলে রাত হলে যেতে পারবো না। ছেলেটার কথা শুনে চন্দ্র কিচ্ছু বলল না, শুধু যাওয়ার জন্য সম্মতি দিল। ছেলেটার কথা শুনে রোদ চমকে উঠলো, কেমন ভয় করতে শুরু করলো। একে তো বৃষ্টি, তার উপর তার কাপড় বৃষ্টির পানিতে ভিজে গেছে। এমন অবস্থায় গোটা রাত এখানে পার করতে হবে, এটা ভেবেই রোদের কেমন যেন অস্থির লাগতে শুরু করলো। ছেলেটি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর একা ঘরে রয়ে গেল রোদ আর চন্দ্র। বৃষ্টি থামার বদলে আরও বাড়তে লাগলো, মনে হচ্ছে ঝড় হবে। আস্তে আস্তে বাতাসও বাড়ছে। কিছু সময় বসে থাকার পর চন্দ্রের কেমন অস্থির লাগলো, মাথা ধরে যাচ্ছে, শরীরে উষ্ণতা টের পাচ্ছে। শরীরে উষ্ণতায় তার কাপড় শুকিয়ে আসছে। সে তাকালো রোদের দিকে, যে এখন ভেজা কাপড়ে জড়সড় হয়ে মাথা নিচু করে দুপা গুটিয়ে বসে আছে চৌকির এক কোণায়। কিশোরী রোদকে ভেজা অবস্থায় এমন একটা পরিবেশে দেখে চন্দ্রের অস্থিরতা আরও বেড়ে গেল। ফ্ল্যাশের হালকা আলোতে রোদের বৃষ্টি ভেজা স্নিগ্ধ মুখশ্রী দেখে তার ঘোর লেগে আসছে। সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল নিষিদ্ধ নারীর থেকে। হঠাৎ চন্দ্রের কিছু একটা মনে পড়তে টেবিলের উপর থেকে ফোন হাতে নিল, কিন্তু মোবাইলের নেটওয়ার্ক নেই। সে মূলত জিসানের কাছেই ফোন দেওয়ার জন্যই মোবাইল হাতে নিয়েছিল। পরে কিছু একটা ভেবে মেসেজ পাঠিয়ে রাখলো। মেসেজ সেন্ড করে চন্দ্র রোদের দিকে একবার তাকালো। ঠিক তখনই রোদও তাকালো চন্দ্রের দিকে। দুজনের চোখাচোখি হতে রোদ অস্বস্তির চোখ নামিয়ে ফেলল। চন্দ্র ফোন রেখে আবারও আগের জায়গায় রাখলো, তারপর চৌকির অন্য পাশে গিয়ে বসলো। কেউ আর কোনো কথা বলল না। আস্তে আস্তে রাত নেমে এলো, কিন্তু বৃষ্টি
থামল না, উল্টো ঝড় শুরু হয়ে গেল। রোদের শরীর ভয় আর অস্বস্তিতে কাঁপতে লাগলো। একে তো ঝড় বৃষ্টি, তার উপর ভেজা কাপড়ে একা একা ঘরে এক পুরুষ মানুষের সাথে থাকা। রোদের কেমন কান্না পাচ্ছে। যদিও সম্পর্কে চন্দ্র তার কাজে না, কিন্তু ভাগ্যক্রমে কাজিন হওয়া সত্ত্বেও রোদের সাথে তার কথা হয়েছে হাতে গোনা কয়েকবার মাত্র। এই লোক কেমন অদ্ভুত, নিজের বাড়ির লোকজনদের সাথেও কথা বলে প্রয়োজন অনুযায়ী। রোদের মনে হয় এই লোক অহংকারী। আর ওই বাড়িতে গেলে রোদ যদিও ওনার সামনে পড়ে বা ভুলক্রমে চোখাচোখি হয়ে যায়, তখন রোদের কেমন অস্বস্তি হয় তার তাকানো দেখে। এই লোক যেমন অদ্ভুত, তার তাকানো ধরনও অদ্ভুত। আর এখনই এই অদ্ভুত লোকের সাথে রাতে এখানে থাকতে হবে, এটা ভাবতেই রোদ কেমন ভয় গুটিসুটি হয়ে বসল। মোবাইলের ফ্ল্যাশের আলোতে চন্দ্র খেয়াল করলো রোদের শরীর কাঁপছে। সে উঠে গিয়ে একটা পুরনো গামছা আর একটা চাদর খুঁজে বের করলো। এগিয়ে এসে রোদের সামনে বাড়িয়ে দিয়ে কিছুটা বিরক্তি ছুঁড়ে পড়ল। এটা দিয়ে ভালো করে শরীর মুছে নে। বাইরের যে অবস্থা, ঝড় বৃষ্টি থামবে বলে তো মনে হচ্ছে না। আর থামলেও ফিরে যাওয়া যাবে না। 5টার পরে এমনিতেই নীলগিরিতে ঢুকতে দেওয়া হয় না। এটা দিয়ে শরীর যতটুক মোছা সম্ভব ততটুক মুছে নেয়। আর এই চাদরটা গায়ে দিয়ে কাঁপাকাঁপিটা অন্তত বন্ধ কর। বলেই চন্দ্র থপ করে চৌকির মধ্যে শুয়ে পড়ল। বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বান্দরবান জেলার শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে সমুদ্র পৃষ্ঠ হতে 3600 ফুট উপরে নীলগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত নীলগিরি রিসর্ট। থানচি রোডে ধরে উপরের দিকে যত ওঠা যায় ততই লোকালয় থেকে দূরে সরে যায় মানুষ। রাস্তা সরু বাঁকানো, দুই পাশে খাড়া পাহাড়, কখনো গাছের ফাঁক গলিয়ে নিচে তাকালে দেখা যায় কুয়াশায় ঢাকা উপত্যকা, যেন নিচে এক অদৃশ্য সমুদ্র ঘুমিয়ে আছে। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত দেশের অন্যতম উচ্চতম ও সুন্দরতম রিসোর্ট নীলগিরি। খোলা বারান্দা আর জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় আকাশ যেন হাতের নাগালে ছুঁয়ে যাচ্ছে। সেদিন বিকালে নামতে জায়গাটা বদলে গেল। নীল আকাশ ধীরে ধীরে ধূসর হয়ে ওঠে, বাতাসে ঠান্ডা শিশির ভাব। আর হঠাৎ করে দূর পাহাড়ের থেকে বৃষ্টি নামতে শুরু করে। পাতার ফাঁক গলে চুপচাপ শব্দে কুয়াশার ভেতর হারিয়ে যায় পথের দিক চিহ্ন। হঠাৎ করেই মেঘে ঠেকে যায় পুরো রিসর্ট। দূরের পাহাড় দেখা যায় না, বাতাসে প্রকৃতির সাথে মিশে যাচ্ছে ভেজা মাটির গন্ধ। ঘড়ির কাঁটা 5টা পেরিয়ে যাচ্ছে। রিসর্টের লাউঞ্জে চিন্তিত হয়ে বসে আছে প্রধান বাড়ির সদস্যরা, কারণ তাদের ছেলে মেয়েরা দুপুরে পরে ঘুরতে গিয়েছে, কিন্তু বিকেল গড়িয়ে যাচ্ছে, তবুও তারা ফিরে আসছে না। নীলগিরির আকাশ ভারী মেঘে ঠেকে গেছে, বৃষ্টি ঝরছে প্রবল, সাথে হালকা বাতাসের ছাপটা। আস্তে আস্তে বাতাসের গতি বাড়ছে, ঝড় হওয়ার সম্ভাবনা। এই বৃষ্টির মধ্যে ছেলে মেয়েগুলো কোথায় আছে সেই নিয়ে চিন্তিত সকলে। মেঘের গর্জনে বৃষ্টির ছাপ যায়, পাহাড়ের আশপাশ যেন আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে 7টা বাজতেই লাউঞ্জে ঢুকতে দেখা গেল জারিন, জোবান, চন্দ্রা আর 12 বছরের মেঘালয়কে। জোবান জারিন হলো প্রধান বাড়ির ছোট্ট ছেলে, জিহাদ প্রধানের ছেলে মেয়ে। জিহাদ প্রধানের স্ত্রীর নাম মিহিদা প্রধান। জোবানের বয়স 23 আর জারিনের বয়স 15। চন্দ্র হলো প্রধান বাড়ির বড় ছেলে, জাহিদ প্রধানের মেয়ে, তার বয়স 18। পুরো নাম জেসিকা প্রধান চন্দ্রা। জাহিদ প্রধানের স্ত্রীর নাম চন্দ্রপ্রভা প্রধান। আর তাদের একমাত্র ছেলে হলো জাসপিক প্রধান চন্দ্র, তার বয়স 26। আর মেঘালয় আহমেদ হলো প্রধান বাড়ির বড় মেয়ে, মেঘলা আহমেদের ছেলে। মেঘলা প্রধানের স্বামীর নাম রেদওয়ান আহমেদ। আর তাদের একমাত্র মেয়ে রোজরুময়ী আহমেদ, তার বয়স 15। তাদেরকে ফিরতে দেখে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। তাদের এগিয়ে আসতে দেখে চন্দ্রপ্রভা প্রধান জিজ্ঞেস করলেন, কিরে তোরা এত দেরি করলি কেন? তোদের ঢুকতে কোনো সমস্যা হয়নি তো? হ্যাঁ বড় মা, একটু সমস্যা হয়েছিল, তাদের বুঝিয়ে বলার পর ঢুকতে দিয়েছে। জেবানের কথা শেষ হতেই জাহিদ প্রধান প্রশ্ন করলেন, রোদার চন্দ্র কোথায় জোবান? জাহিদ প্রধানের প্রশ্ন শুনে সবাই কৌতূহল নিয়ে তাকালো তাদের দিকে। সবার চোখে একই প্রশ্ন। এমন তাকানো দেখে কিছুটা ঘাবড়ে গেল জোবান। বড় বাবা ভাই রোদকে পাহাড়ের গ্রাম দেখাতে নিয়ে গিয়েছিল, আমরাও তাদের সাথে ছিলাম, কিন্তু চন্দ্রার পা ছিলে যাওয়ায় সে হাঁটতে পারছিল না। আর জারিনার মেঘও আর যেতে পারবে না বলে জানায়, কিন্তু রোদ তাদের অনুরোধ করছিল যাওয়ার জন্য। তাই চন্দ্র ভাই আমাদের গাড়িতে গিয়ে অপেক্ষা করতে বলল, আর রোদকে নিয়ে গ্রামে গেল। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। আমরা বৃষ্টিতে গাড়িতে অপেক্ষা করছিলাম, কিন্তু তারা ফিরে আসেনি।
পরে চন্দ্রভাই মেসেজ করে জানায় তারা নাকি বৃষ্টির মধ্যে কোনো এক ঘরে আশ্রয় নিয়েছে। আমাদের রিসোর্টে ফিরে আসতে বলেছেন। তারা নাকি সকালের আগে ফিরতে পারবে না। বৃষ্টির মধ্যে পাহাড়ি ট্রেল তো ঝুঁকিপূর্ণ, তার উপর সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি। আসার আগে ভাইয়ার মোবাইলে অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু পরে আর ফোন ঢুকছিল না। বৃষ্টিও তখন বাড়ছিল, তাই কোনো উপায় না পেয়ে চলে আসে। জোবানের কথা শুনে সবাই অস্থির হয়ে উঠল। মেঘলা বেগম তো ডুকরে কেঁদে উঠলেন। তার একমাত্র আদরের মেয়ের রোদ কোনো বিপদে না হয়ে যায়, সেই চিন্তায় তার কলেজা ছেড়ার উপক্রম। মেঘলার কান্না দেখে জিহাদ প্রধান শান্ত কণ্ঠে বললেন, কান্না করিস না মেঘলা, চন্দ্র তো রোদের সাথেই আছে। তাছাড়া চন্দ্র যেহেতু মেসেজ পাঠিয়েছে, তারা কোথাও আশ্রয় নিয়েছে, মানে নিরাপদেই আছে। আর কান্নাকাটি করে চিন্তা করলে কোনো কিছু করতে পারবো না এখন। পাহাড়ের উপরকার রাস্তা এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর ঝড় বৃষ্টির রাত, সকাল না হলে আমরা কেউ সেখানে যেতে পারবো না। আর ঝড়ের কারণে হয়তো নেটওয়ার্কও নেই, তাই কান্না না করে রুমে যা, আর সবাই দোয়া করো যেন কোনো বিপদ না হয়। কিন্তু বাবা মায়ের মন কি আর মানে? তারা জানলেও যে বাচ্চারা বিপদমুক্ত, তবু অস্থিরতা নিয়ে পুরো রাত পার করে সবাই। কারো চোখে ঘুম নেই। একের পর এক সবাই ফোন দিতে লাগলো চন্দ্রের নম্বর, কিন্তু কোনো কাজ হলো না। পরদিন সকালে পুরনো টিনের ঘরের ভাঙা ছিদ্র গলে সকালে নরম সূর্যের আলো চোখে পড়তে রোদের ঘুম কিছুটা ভাঙল। ঘুম ভাঙার পর কিশোরী রোদ প্রথমেই ধরতেই পারল না সে কোথায় আছে। তার গলার ভাঁজে কারো গরম নিঃশ্বাসের উপস্থিতি অনুভব করতেই তার ঘুম পুরো ভেঙে গেল। যখন সে বুঝতে পারল উত্তপ্ত একটা শরীর তাকে আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, রোদ স্তব্ধ হয়ে গেল। শরীর থরথর করে কাঁপতে লাগলো, তার দম বন্ধ হয়ে আসছিল। রোদ তড়া করে উঠতে চেষ্টা করলো, কিন্তু তাকে জড়িয়ে থাকা মানুষটা এত শক্ত করে ধরে আছে যে রোদ কোনোভাবে উঠে বসতে পারছে না। তার ছোট্ট কচি শরীর দিয়ে কি আর 6 ফুট লম্বা জিম করা পুরুষটাকে সরানো সম্ভব? ইহকাল পরকাল চেষ্টা করলো না। রোদ লজ্জায় ভয় অস্থির হয়ে উঠল। তার শরীরের উত্তাপে রোদের শরীর ঘেমে একাকার। গতকালের বৃষ্টিতে ভিজে শুকিয়ে যাওয়া জামা আবারও ঘামে ভিজে গেল। কোনো উপায় না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে রোদ চমকে গেল। তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। হঠাৎ এত জ্বর কেন হচ্ছে বুঝতে পারল না রোদ। মনে পড়ল কালকে তারা দুজনেই প্রচণ্ড বৃষ্টিতে ভিজেছিল। চন্দ্র তো বৃষ্টির পানি সইতেই পারে না, এটা রোদ ভালো করেই জানে। কিন্তু রোদ এখানে এভাবে কখন এসে শুয়ে পড়ল মনে করতে পারছে না। সে তো রাতভর চৌকির এক কোণে বসেছিল, যদিও ঘুম পাচ্ছিল, কিন্তু তাকে বিছানায় শুয়ে যেতে দেখে রোদ বসেই ছিল। তাহলে সে তার বুকে এলো কিভাবে? রোদ আবারও উঠে বসার চেষ্টা করলো, কয়েকবার ডাকলো, এই যে শুনছেন, উঠুন, দয়া করে আমায় ছাড়ুন প্লিজ। এত ডাকাডাকিতেও কোনো কাজ হলো না। উল্টো চন্দ্র আর একটু শক্ত করে চেপে ধরল। আতঙ্কে রোদ চোখ টলমল করে উঠল। এমন সময় ঘরের দরজা জোরে ধাক্কার শব্দ হলো। কেউ খুব জোরে ডাকাডাকি করছে। রোদ বুঝলো ঘরের মালিক হয়তো ফিরে এসেছে। চেঁচামেচির শব্দ বাড়তে থাকলো, তবুও চন্দ্রের ঘুম ভাঙল না। সে যেন বেহুশের মতো রৌদ্রকে ঝাপটে জড়িয়ে ধরে আছে। বাইরের মানুষের চিৎকারে রোদ ভয় পেয়ে চন্দ্রকে জোরে ধাক্কাতে লাগলো। এই যে শুনছেন, উঠুন না, দয়া করে ছাড়ুন আমায়। এত ধাক্কাধাক্কিতে চন্দ্রের ঘুম হালকা হলো। চোখ মেলে তাকাতে রোদকে এত কাছে জড়ানো অবস্থায় দেখে সে হতবাক হয়ে গেল। দরজার ধাক্কা, মানুষের চেঁচামেচি, সব মিলিয়ে চন্দ্রের মাথা ঝাঁঝা করছে। জ্বর শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। মাথা চেপে ধরে বসে রইল কিছুক্ষণ। রোদ চন্দ্র থেকে সরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দরজার ধাক্কা আরো জোরালো হলো। মনে হলো এক্ষুনি দরজা ভেঙে ফেলবে। রোদ আতঙ্কে চন্দ্রের দিকে তাকালো। চন্দ্র ততক্ষণে দরজার দিকে এগিয়ে গেল। চন্দ্র এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকলো দরজার সামনে। তারপর রোদের দিকে একবার তাকিয়ে দরজার কাঠের কপাট খুলে দিল। দরজা খুলতে দেখলো বাইরে 6 থেকে 7 জন দাঁড়িয়ে আছে। তাদের দেখে চন্দ্রের সুকুচকে। সবাই খুব কৌতূহল আর সন্দেহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। কে তুমি? এই ঘরে কি করছো? আমি চন্দ্র। কালকে ঘুরতে এসে ঝড় বৃষ্টির কারণে আটকা পড়েছে। এ ঘরে আশ্রয় নিয়েছে। বৃষ্টি থামেনি বলে রিসোর্টে ফিরতে পারিনি। কথা বলার সময় লোকটির চোখ গেল ঘরের ভেতর থাকা রোদের সঙ্গে সঙ্গে প্রশ্ন, এই মেয়েটা তোমার কে? সে আমার কাজিন। লোকজন সন্দেহভরা চোখে তাকালো। গ্রামের মানুষে বোকা ভাবছো?
এইরকম টকবকে পোলাই একটা কুচি মাইয়া নিয়ে রাতে একলা পাহাড়ে ঘুরতে আইছে? ভালো উদ্দেশ্য মনে নিয়ে নাকি? আবার খালি ঘরে রাত কাটাইছো, এখন ধরা পড়িরা বলতেছো কাজিন। তোর কাজিন রে নিয়ে কি এমন করছিলি ঘরে যে এত ডাকাডাকির পরেও দরজা খুলতে পারস নাই? যেই না আমরা দরজা ভাঙতে যাবো তখন আইসা দরজা খুলছে, তাও আবার খালি গায়ে। লোকটির কু ইঙ্গিতপূর্ণ কথা শুনে চন্দ্র এবার রেগে গেল। যা মনে চায় তাই করেছে, সেটা আপনাদের কেন বলতে যাব? দরজা খুলতে দেরি হয়েছে তাতে সমস্যা কি? ঘরের ভিতরে তো আর আপনার মেয়ে ছিল না? চন্দ্রের কথা গ্রামবাসী আরো ক্ষিপ্ত হলো। চাপা গুঞ্জন ছড়িয়ে পড়লো সবার মধ্যে। রোদ ভয়ে কেঁদে ফেলল। রোদ ততক্ষণে ভয়ে ফুপিয়ে কেঁদে ফেলেছে। চন্দ্র ঘুরে তার দিকে তাকিয়ে বলল, স্টপ ইডিয়েট, কান্না করছিস কেন? ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে একজন মহিলা বলে উঠল, তাই বলে আমার ঘরে মেয়ে নিয়ে রাত কাটাতে হবে? আর কি কোনো ঘর ছিল না গ্রামে? খালি ঘরে কেন আশ্রয় নিতে হইব? নিশ্চয়ই খারাপ মতলব নিয়ে খালি ঘরে উঠেছে। এখন ধরা পড়ে চড়া গলায় কথা বলে নিজেদের দোষ ঢাকতে চাইছে। শহরের পোলা মাইয়াগো বিশ্বাস নাই, তারা বেলাহাজ। এই গ্রামের মানুষ এমন পাপাচার মাইনা নিব না। তুমি এই মায়া নিয়ে আমার ঘরে কোন মতলবে উঠছো সেই জবাব দেয়া যাও গ্রামবাসীদের। চন্দ্র চোখ তুলে শান্ত দৃষ্টিতে তাকালো মহিলার দিকে। চোখ দুটো জ্বরের তাপে রক্ত লাল হয়ে গেছে। আমি কাউকে জবাবদিহি করতে বাধ্য নই। চন্দ্রের এমন ঘাড়তারা কথা শুনে মুরব্বী লোকটা গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি জবাব দিতে বাধ্য না হলে আমরাও জবাব চাই না। এই গ্রামে এসে এইসব নষ্টামি করে পার পাবে না। যা ঘটছে এটা আমাদের ভাষায় পাপ, আর এমন পাপের প্রায়শ্চিত্ত করতে হলে হয় তোমাকে এই মাইয়াকে বিয়ে করতে হবে, না হয় আমাদের গ্রামের কোনো পুলার লগে এই মাইয়ার বিয়া দিয়া এই পাপের প্রায়শ্চিত্ত করুম আমরা। এখন বাকিটা তোমার ইচ্ছা। গ্রামবাসীর এমন কু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা শুনে রাগে লজ্জায় আর কোনো অনাকাঙ্ক্ষিত বন্ধনের বাধা পড়ে যাওয়ার ভয়ে কিশোরী রোদের শরীর থরথর করে কাঁপতে লাগলো। আর তার কান্নার গতি আরো বেড়ে গেল। রোদের কান্নার আওয়াজে চন্দ্র ঘাড় ফিরে তাকালো তার দিকে, হেসে ফেললো হালকা তাচ্ছিল্য নিয়ে, নিঃশ্বাস ফেললো। কপালে দু আঙুল দ্বারা স্লাইড করে চোখ বন্ধ করলো। ভেতরে তার আগুন জ্বলছে। জ্বরে তার শরীরটা যতটা দুর্বল করতে পেরেছে তার চেয়ে দ্বিগুণ দুর্বল অনুভব করছে রোদের এমন কান্না দেখে। চন্দ্রের মনে হলো এমন অসহায় পরিস্থিতিতে জীবনে কোনো দিন পড়তে হবে সেটা আর তার ভাবনাও আরনি কোনো দিন। ঘরে বাইরে মানুষের ভিড় তখন আরো বেড়েছে। বৃষ্টির পরে সূর্য এখনো পুরো উঠেনি। আকাশে হালকা ধোঁয়াশা, মাটিতে কাদা আর বাতাসে ভিজে কাঠের গন্ধ। মুরব্বী লোকটা দাঁড়িয়ে আছেন সামনে, মুখ গম্ভীর। চারিপাশে গ্রামের পুরুষেরা, কেউ হাত গুটিয়ে, কেউ কানে কানে ফিসফিস করছে। রোদ তখনও ভেতরের কোণে বসে কাঁদছে। চন্দ্র কাঠের ছোট্ট চৌকিতে চুপচাপ বসে আছে, চোখ লাল, মুখ ফ্যাকাশে। জ্বর তার শরীরে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ঠোঁট শুকিয়ে গেছে, কিন্তু তবুও সে শান্তভাবে বসে আছে। কিছুক্ষণ হলো তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। চন্দ্র নিরুপায় ছিল। সে তাদের বুঝিয়ে বলেও কোনো কাজ হয়নি। তারা তাদের সিদ্ধান্তে অচল, হয় বিয়ে করো, না হয় তারা অন্য কারোর সাথে রোদের বিয়ে দিয়ে দিবে। চন্দ্র তো আর তার রোদ অ্যাঞ্জেলকে অন্য কারো হতে দেখতে পারবে না। আজ হোক বা কাল তার রোদ পাখিকে তো তারই হতে হতো। বিয়ে শেষ হতেই লোকজন স্বস্তি নিঃশ্বাস ফেল। বাহিরে আবারও হালকা বৃষ্টি শুরু হলো। পাহাড়ের ধারে ঝুলে থাকা মেঘেরা সাক্ষী রইল তাদের নীরব সেই বন্ধনের। গাড়িতে বসে মাথা নিচু করে চোখে পানি বিসর্জন দিচ্ছে রোদ। তার কিশোরী মনে আতঙ্কিত হয়ে আছে। কি জবাব দেবে তার বাবা মায়ের কাছে সেই চিন্তা অস্থির রোদের। কিশোরীর শিশ্র পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাচ্ছে গাড়িটি। ভেতরে পিনপত নীরবতা, পাহাড়ের নিস্তব্ধতা, পরিবেশ নীরবতা যেন আরো তীব্র করে তুলেছিল। গাড়ির ইঞ্জিনের শব্দ ছাড়া কারো মুখ থেকে কোনো শব্দ নেই। চন্দ্র গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে নির্লিপ্তভাবে। একটু আগের ঘটনা তার মনে কেমন প্রভাব ফেলেছে সেটা তার ভাবভঙ্গি দেখে বোঝার উপায় নেই কোনো। কিন্তু রোদ সমানতালে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। রোদের এমন ফোপানো দেখে চন্দ্র বিরক্তি নিয়ে ধমকে সুরে বলে উঠল, বিয়ে যেহেতু হয়ে গেছে, কান্নাকাটি করে লাভ কি? যা হবার হয়ে গেছে। এত কান্নাকাটি করে কি বোঝাতে চাইছিস? আমি তোকে জোর করে বিয়ে করেছে?
চন্দ্রের ধমকে চমকে উঠল রোদ। চন্দ্রের ধমকে রোদের কান্না আরো বেড়ে গেল। রোদের কান্না বাড়তে দেখে চন্দ্রের বিরক্ত যেন আরো বেড়ে গেল। বিরক্তে চিবিরে বলে উঠল, যদি তোর চোখ থেকে আর এক ফোঁটা পানিও পড়ে, আই সোয়ার তোকে এইখানে ফেলে চলে যাব আমি, মনে রাখিস। চন্দ্রের এমন হুমকি শুনে ভয়ে রোদের কান্না বন্ধ হয়ে গেল। রোদ জানে এই অদ্ভুত লোক তার কথা হেরফের করবে না, তাই কোনো রকম কান্না আটকে রেখে বসে রইল। কিন্তু তার ছোট্ট মন থেকে কিছুতে ভয় সরাতে পারছে না। রোদ গিয়ে তার বাবা মাকে কিভাবে বলবে এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কের কথা? সেই চিন্তায় রোদকে স্থির থাকতে দিচ্ছে না। একটু চুপ থেকে আবারও ফুপিয়ে উঠল রোদ। আমি 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 আব্বু আম্মুকে গিয়ে কি জবাব দেবো? কিভাবে বলবো এই বিয়ের কথা? আব্বু আম্মু শুনলে কতটা কষ্ট পাবে। বলতে বলতে রোদের হিচকি আরো বেড়ে গেল। চন্দ্রের ভয়ে কান্না থামাতে পারলেও রোদের হিচকি থামছে না। থেকে থেকে তার শরীর কেঁপে কেঁপে উঠছে। রোদের কথা চন্দ্রের ভ্রু কুচকে এলো। এই মেয়ে যে তার ধৈর্যের ঘন্টা বাজিয়ে দিবে সেটা চন্দ্র ভালো করেই বুঝতে পারল। এই পিচ্ছি যে বাড়ির সবাইকে জানিয়ে দিতে পারে এটা চন্দ্রের মাথায় আসেনি এতক্ষণ। ভাগ্য ভালো এখন প্রকাশ করেছে, না হলে চন্দ্রের কপালে শনি লেখা ছিল। সে কোনোভাবেই এখন এই বিয়ের কথা জানতে চায় না পরিবারের লোকেদের। তাই রোদকে মানা করার ভঙ্গিতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোকে বলতে হবে না, যখন সময় হবে তখন আমি সবাইকে জানাবো। রিসোর্টে গিয়ে এই বিষয়ে কোনো কথা কাউকে বলবে না, এমনকি ফুপি ফুপাকেও না। চন্দ্রের কথা শুনে রোদ অবাক হয়ে গেল। তার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে আর তার মা বাবাকে জানাবে না? এটা কেমন কথা বলছে এই অদ্ভুত লোক? রোদ কিছুক্ষণ চুপ করে থেকে একটু সাহস নিয়ে চন্দ্রকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, কিন্তু সবার তো জানার প্রয়োজন আছে বিয়ে। রোদ কথা শেষ করার আগেই থেমে গেল চন্দ্রের তাকানো দেখে। কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে রোদের দিকে। চন্দ্রের এমন তাকানো দেখে রোদের কেমন যেন অস্বস্তি হচ্ছে। চন্দ্র রোদের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলাতে বুলাতে আস্তে ধীরে বলল, যদি তুই মনে করিস সবাইকে জানানোর প্রয়োজন, তাহলে আমারও কিন্তু বাসর করার প্রয়োজন পড়বে। তোর বাসর করার বয়স না হলেও আমার কিন্তু বেরিয়ে যাচ্ছে। পরিবারের সবাইকে জানানো মানে তোকে আমার ঘরে তোলা। আর আমি এতটা সাধু পুরুষ নই যে ঘরে বউ রেখে নিজেকে সংযম করে রাখবো। সো তোর যদি আমাকে ক্যারি করার মতো অ্যাবিলিটি থেকে থাকে তাহলে সবাইকে জানাতে পারিস। নাও দ্য রেস্ট ইজ ইয়োর্স চয়েস। সেদিন চন্দ্র নামক পুরুষের মুখ থেকে এমন কথা শুনে রোদের চোখ বড় বড় হয়ে গিয়েছিল। ওনার মতন এমন জেন্টলম্যান পুরুষ যে এমন অশালীন কথা বলতে পারে তা রোদ সেদিন নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারত না। রোদের কিশোরী মনে ভীতি বিভ্রান্তিকর ধোঁয়া ছড়িয়ে গিয়েছিল। তার শরীর কেঁপে উঠেছিল। সে এতটা ছোট্ট ছিল না যে তার কথা বুঝতে পারবে না। সেদিন রোদের আর কিছু বলার সাহস হয়নি, শুধু চুপচাপ মাথা নিচু করে চোখের জল বিসর্জন দিয়েছিল সারাটা সময়। সেই দিনের ওনার বলা কথাগুলো মনে পড়লেই তার বুকের ভেতর অদ্ভুত কম্পন ছড়িয়ে পড়ে, ভয়, লজ্জা, একটা অজানা অস্বস্তি। সেই দিনে সেই কথোপকথনের পর তাদের আর কথা হয়নি। রোদের সব কিছু এখন স্বাভাবিক নিয়ম মতোই চলছে। সেদিনই তারা ফিরে এসেছিল ঢাকায়। সেখানে থেকে ফেরার কয়েকদিন পরেই জানতে পারে চন্দ্র পুরুষ নাকি হঠাৎ করে লন্ডন চলে গেছে। তারপর কেটেছে 2 বছর, তাদের আর কোনো যোগাযোগ হয়নি। একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে পড়ে আছে রোদ। এগুলো ভেবেই রোদের মনটা বিষণ্ণতায় ঘিরে ধরলাম। হঠাৎ নিচে থেকে ভেসে আসা গাড়ির হর্নের শব্দে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে রোদ। একটু ঝুঁকে নিচে তাকায়। গেট দিয়ে পরিচিত গাড়িটি ঢুকতে দেখে মুচকি হাসি ফুটে রোদের। এখানে আর দাঁড়িয়ে না থেকে নিচে যাওয়ার জন্য রওনা হয়। রোদ নিচে নামার সাথে সাথে দরজার বেল বেজে ওঠে। কলিং বেলের আওয়াজ শুনে রোদের আম্মু রোদকে কিচেন থেকে চিৎকার করে ডেকে ওঠে, রোদ কই তুই? দেখ তো ওরা এসে পড়েছে নাকি। তাড়াতাড়ি দরজাটা খুলে দে, নয়তো ছেলে মেয়েগুলো ভিজে যাবে। রোদ তার আম্মুর চিৎকার শুনে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে ভেতরে ঢুকে জারিন, চন্দ্রা আর জবান। গাড়ি থেকে নেমে দরজার কাছে আসতে তিনজনই হালকা ভিজে গেছে। লিভিং রুমে ঢুকতে জারিন কিচেনের দিকে যেতে যেতে চেঁচিয়ে বলে উঠল, ও ফুপ্পি, তোমার খিচুড়ির গন্ধে তো পুরো বাসাটা রেস্টুরেন্টের ভাইব চলে এসেছে। যদি না আসতাম তাহলে তো এত সুঘ্রাণযুক্ত খাবার মিস করে যেতাম। আহা, কি সুগন্ধ! আমার তো ঘ্রাণ শুনেই পেট অর্ধেক ভরে গেছে। জারিনের কথা শুনে মেঘলা আহমেদ হেসে উঠলেন,
তোরা যাতে মিস না করিস তাই তো তোদের ডেকে পাঠালাম। মেঘলা আহমেদের কথা শেষ হতে জোবান এসে জারিনের মাথায় গাচ্চা মারে। ফুফি, তুমি এই ছ্যাঁচাটাকে দাওয়াত না দিলেও পারতে। ঘ্রাণ শুকতে শুকতে এমনিই চলে আসতেই পারতে। আম্মু জোভান ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। জারিন আপুকে দাওয়াত না দিলেও সে ঘ্রাণ পেয়ে ঠিকই হাজির হতো এখানে। জোবানের কথা শুনে কিচেনের দরজা দাঁড়ানো মেঘ বলে উঠল। বলি হে করে হেসে উঠল মেঘ। তাদের এমন তিরস্কার শুনে রেগে গেল জারিন। তাদের দিকে কটমট দৃষ্টি তাকে কিছুটা ন্যাকা গলায় ন্যাকা কানে মেঘলা বেগমকে বলল, ফুপি দেখেছো তোমার ছেলেরা আমাকে কি বলছে, আমি নাকি ছ্যাচরা। তুমি তাদের কিছু বলছো না কেন? জারিনের কথা শুনে মেঘলা আহমেদ জোবান আর মেঘকে ধমকে উঠলেন। এই তোরা কি শুরু করেছিস মেয়েটার সাথে? ও ছ্যাঁচড়া হতে যাবে কেন? ফুপুর বাড়িতে খেতে আসলে কেউ ছ্যাঁচড়া হয় নাকি? এসব কথা যেন আর বলতে না শুনি। মেয়েটাকে না জ্বালিয়ে দুই বাদর যা এখান থেকে। মেঘলা আহমেদের কথা শুনে জেরিন ভেংচি কেটে একটু হাসতে যাবে, ঠিক তখনই মেঘ জোবানকে উদ্দেশ্য করে বলে উঠল, আচ্ছা জুফান ভাই, একটা জিনিস খেয়াল করেছ? আমাদের কাজিনদের মধ্যে সবাই মোটামুটি শান্ত ভদ্র, আর চন্দ্র ভাই তো ডাবল ভদ্র। কিন্তু তোমার এই বোনটা এত অরুণচণ্ডী আর অভদ্র কেন? তুমি একটু ছোট মামুনির কাছে জিজ্ঞেস করো তো, এটাকে কোথাও থেকে কুড়িয়ে টুরিয়ে এনেছে নাকি? তুমি জেনে পরে আমাকে জানাইও তো। এই যে বলি মেঘ দিল দৌড়, তাকে আর পাইকে। মেঘের কথা শুনে জারিন রেগে মেঘে মেঘের পিছু নিতে নিতে চিৎকার করতে লাগলো, মেঘের বাচ্চা দাঁড়া, আমি ছ্যাচরা, উড়নচন্ডী, অভদ্র। এই অভদ্র তোকে কি করে আজকে দেখবি শুধু। দাঁড়া বলছি, দাঁড়া। বলতে বলতে জারিন মেঘকে ধাওয়া করতে লাগলো। আজকে মেঘের পিঠে কয়েক খা না পড়া অবধি থামবে বলে মনে হচ্ছে না। তাদের এমন ঝগড়া দেখে মেঘলা আহমেদ দীর্ঘ নিঃশ্বাস টেনে নিজের কাজে মন দিলেন। তাদের এমন ঝগড়া মারামারি প্রায় হয়, তাই তিনি আর তাতে নিয়ে মাথা ঘামালেন না। এদিকে মেঘের মুখে চন্দ্র ডাবল ভদ্র শুনে রোদের মনে মনে ফিংচি কাটল। তারা তো আর জানে না তাদের ডাবল ভদ্র বড় ভাই ভেতরে ভেতরে কতটা অভদ্র। রোদ তো সেই কথা তাদের বলতে পারবে না, আর বললেও রোদের কথা কেউ বিশ্বাস করবে না। লন্ডনের সাউথ কেনসিংটনের অভিজাত রাস্তাগুলো শান্ত নীরবতায় নিস্তব্ধতায় ছেয়ে আছে। সাদা টাউন হাউস আর পরিপাটি ফুটপাতের সারি দিয়ে মানুষের শব্দবিহীন চলাচল আরও নিস্তরঙ্গ করে তুলছে সন্ধ্যার পরিবেশটাকে। চন্দ্রের অ্যাপার্টমেন্টের লিভিং রুমে ধূসর সোফায় বসে ল্যাপটপে ডুবে আছে চন্দ্র। কিবোর্ডে তার আঙুলগুলো দ্রুত ছুটে চলছে। স্ক্রিনের নীল আলো চন্দ্রের মুখ আলোকিত করে রেখেছে। মুখে সেই স্বভাবস্বরূপ নির্লিপ্ততা, যেন পৃথিবীর কোনো ঘটনাই তাকে এই মুহূর্তে তাকে স্পর্শ করতে পারছে না। টেবিলে ল্যাপটপের পাশে ভরা কফির মগ পড়ে আছে। গত 10 মিনিট চন্দ্র একবারও চুমুক দেয়নি। মনে হচ্ছে কফির অস্তিত্বই সে ভুলে গেছে। ঠিক বিপরীতে সোফায় আরাম করে গা হেলিয়ে বসে আছে আদিয়াত খন্দকার, চন্দ্রের বেস্ট ফ্রেন্ড। তবে সম্পর্ক আরও গভীর। চন্দ্রের বাবা জাহেদ প্রধানের বন্ধু আরিফ খন্দকার বড় ছেলে আদিয়াত। প্রধান বাড়ি আর খন্দকার বাড়ির সম্পর্ক রক্তের থেকেও বেশি গভীর। আর সবচেয়ে বড় কথা, চন্দ্র আর ফিয়ন্সে হচ্ছে আদিয়াত। 2 মাস আগে আকদ হয়েছে। চন্দ্র আর আদিয়াত দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হবে। আদিয়াত বিজনেসের কাজে লন্ডন এসেছে 15 দিনের জন্য। বেশি সময় থাকবে না বলে সরাসরি চন্দ্রের অ্যাপার্টমেন্টে উঠেছে। আজ তার স্পট টার্গেট চন্দ্রের সঙ্গে রিটার্ন ডেট ফাইনাল করা, কারণ বাড়ির লোকেদের তাদের যাওয়ার তারিখ পেলেই বিয়ের দিন ফিক্স করে ফেলবে। কিন্তু সমস্যা হচ্ছে চন্দ্র এই বিষয়ে একেবারে নির্লিপ্ত। আদিয়াত যে কতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছে চন্দ্র যেন শুনছেই না। নিজের কাছে ব্যস্ত সে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আদিয়াত, কিছু বলবি? টিকিট কনফার্ম করবি কবে? দেখছি কপি করা যায়। এই উত্তর আদিয়াতের মাথায় আগুন ধরিয়ে দিল। দেখছিস মানে কি? মাসের অর্ধেক চলে গেল। আমার কাজও শেষ হয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তোর সাথে যাব বলে আমি টিকিট কনফার্ম করছি না, আর তুই বলছিস দেখবি কবে করা যায়। আঙ্কেলকে না তুই বলেছিলি মাসের শেষে যাবি? আমার বাড়ির লোকেরা কাউন্টডাউন শুরু করে দিয়েছে, আর দাদি তো পারছে না আমাকে ছাড়া। এখনই চন্দ্রাকে বাড়িতে নিয়ে আসে। কথা বলতে বলতে হঠাৎই থেমে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দ্রের দিকে তাকালো আদিয়াত। এই, তুই আবার আমার বিয়ে পিছানোর প্ল্যান করছিস না তো? তোর মতি গতি কিন্তু আমার কাছে ঠিক লাগছে না।
তারপর কিছু একটা মনে পড়তে আটকে উঠল আদিয়াত, চোখে মুখে অসহায়ত ফুটিয়ে তোলে। সম্বন্ধী না ভালো, আমার বউ আমারে তাড়াতাড়ি দিয়ে দে। দরকার হলে তোর বউয়ের কথা আমি নিজ দায়িত্বে সবাইকে জানিয়ে সবার হাতে পায়ে ধরে হলেও তোর বউ তোকে কাছে এনে দেবো। তবুও তুই এমন মির্জাফরের মতো কাজ করিস না প্লিজ। চন্দ্রের হাত এবার থেমে গেল, ল্যাপটপের স্ক্রিন নামিয়ে আদিয়াতের দিকে তাকালো। চন্দ্রের তার রোদ অ্যাঞ্জেলকে কাছে আনার জন্য কারো সাহায্য লাগবে না। জাজভিক প্রধান চন্দ্র একে যথেষ্ট তার বউকে কাছে আনার জন্য। সে যদি পাতালেও থাকে, সময় হলে আমি তাকে খুঁজে নিয়ে আসবো আমার কাছে। কে সম্মতি দিলেও কে না দিলেও তার ধার ধারবে না চন্দ্র। আর চন্দ্র আমার বোন, তার জীবনের একটা সিদ্ধান্তে আমি পিছু হব না। দায়িত্বের জায়গায় চন্দ্র কোনোদিন পিছু হাঁটে না। এখন আমার মাথা না খেয়ে যায় এখান থেকে। বিয়ের ডেট ফিক্স করতে বলা হয়ে গেছে বাড়িতে। চন্দ্রের ঠান্ডা স্থির কণ্ঠে আদিয়াতের চোয়াল ছুলে পড়ার মতো অবস্থা হলো। সে কয়েকবার চোখ পিটপিট করলো, বুঝলো না ঠিক এখন যা শুনলো সেটা বাস্তব নাকি স্বপ্ন। মানে কি তার বিয়ের ডেট ঠিক হয়ে গেছে আর সে বড় সাহেব সেই খবরটাই জানে না? একবার তাকে বললে কি এমন হতো? এতক্ষণ ধরে সে এখানে বসে মাথা ঘামাচ্ছে, রিটার্ন ডেট নিয়ে তর্ক করছে, আর ওইদিকে বিয়ের তারিখ ঠিক হয়ে যাচ্ছে। সে কিছুই জানে না। তার মনে শিশিরে বিরক্তি ছড়িয়ে গেল। সে জানলে কি আর এখানে বসে থাকতো? এতক্ষণে তো চন্দ্রার সঙ্গে ভিডিও কলে রোমান্স জমে পেত, আর এখন কিনা বসে বসে সম্বন্ধীর রোবটের মতো কিবোর্ডের টিপাটিপি দেখছে। যদিও আদিয়াত মনে মনে খুশি হয়েছে, তারপরও ভাবনার জন্য অবাক হওয়ার ভান করে বললাম, মানে কি তুই বিয়ের ডেট ফিক্স করলি আর আমাকে একবারও বললি না? চন্দ্র শান্ত, ভীষণ শান্ত। আদিয়াতের প্রতিক্রিয়াও যেন তার কাছে আগেরই জানা। বলা দরকার দেখে নেই, কাজটা সময় মতো হয়ে গেছে, এতেই সন্তুষ্ট থাক। এই লাইনগুলো শুনে আদিয়াত সত্যি চুপ হয়ে গেল, অবাক, হতাশ, সব মিলিয়ে তার মুখে অদ্ভুত একটা কনফিউজড ভাব ছড়িয়ে পড়ল। তা তো বটেই, কিন্তু আমার সময়টা তো ওয়েস্ট হলো। তাহলে এমন আচরণ করছিলি কেন? কারণ আমার মাথায় এখন অনেক কাজের চাপ আছে। বোনের বিয়ে, সেটা মাথায় রেখে কাজ শেষ করতে হবে। তোর মতো বসে বসে আরেকজনের মাথা খাইলে তো চলবে না, তাই না? কিন্তু সেটা চন্দ্রকে এখন বলা যাবে না। চন্দ্রের কথা শুনে আদিয়াতের মুখ ফাটা বেলার মতো চুপসে গেল, আর কিছু না বলে উঠে চলে গেল। সে জানে এখন চন্দ্রের সাথে তর্ক করা মানেই নেই, বরং গিয়ে রুমে গিয়ে বইয়ের সাথে রসালো আলাপ করে শ্রেয়। এক টাকারে এক সপ্তাহের বৃষ্টি থেমেছে গতকাল। আজ আকাশ ছকছকে পরিষ্কার, মেঘের কোনো চিহ্ন নেই, রোদের তেজও খুব বেশি নয়। রোদ আজ অলস সময় কাটাচ্ছে, ছুটির দিন, কলেজও নেই। দুপুরের খাবার খেয়ে রোদ নিজের রুমে বিছানায় বসে কার্টুন দেখছে। রোদের আবার হানিবানির কার্টুন খুব প্রিয়। কিছুক্ষণ পর জারিন আসবে, কারণ আজ রাবিন আসবে। ফোন করে জানিয়েছে বিকেলে তারা বাইরে ঘুরতে যাবে। তাই রোদ জারিনকে ফোন করে বলেছে আসতে। জারিনকে ছাড়া রোদ আবার ঘোরাঘুরি উপভোগ করতে পারে না। রোদ মোবাইলে তাকিয়ে এসব ভাবনার মধ্যেই চঞ্চল পায়ে রুমে ঢোকে জারিন। এসেই হাত পা ছড়িয়ে ধাপ্পাস করে বিছানায় শুয়েই বলে উঠল, হ্যাঁ রে রোদ, রাভিন ভাই নাকি এখনো আসে নাই? আর আমি ভাবছি এসে বসে আছে, তাই তো তাড়াতাড়ি চলে আসলাম। কিন্তু এসে দেখি তার দেখা নেই। মনটাই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমার রাভিন বাবুটা কখন যে সে আসবে, আর তাকে দেখে আমার মনের ভাঙা টুকরোগুলো জোড়া লাগবে। হায়, কতদিন হলো দেখি না আমার ভদ্র পুরুষটাকে। জারিনের এমন ন্যাকা আফসোস শুনে রোদ ফোন থেকে মুখ তুলে ব্যঙ্গ করে বলল, তাহলে আমি রাভিন ভাইকে কল দিই, বলি যে ভাইয়া তাড়াতাড়ি আসেন আপনি। আমাদের জারিনের হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে আপনাকে না দেখতে পেয়ে। আপনি এসে চিকিৎসা করে ঠিক করে দিয়ে যান, না হলে বেচারিটা একটু পরে পটল তুলবে। বলে সিরিয়াস ভঙ্গিতে ফোন হাতে নিল। ফোন হাতে নিতেই দেখে জারিন চেঁচিয়ে উঠল, তার হাত থেকে ফোন কেড়ে নেয়। হ্যাঁ রে রোদ, তুই এত খারাপ হলি কবে থেকে? আমি তো দুষ্টুমি করে বললাম, আর তুই সত্যি সত্যি ফোন করতে যাচ্ছিস? তুই কত পাষাণ রে! তুই কিনা তোর বেস্ট ফ্রেন্ডকে তার ভালোবাসা পেতে সাহায্য করবি না, তা না করে আমার অনুভূতি নিয়ে মজা নিস। এত দুঃখ আমি কোন ব্যাংকে জমা করব বল? জারিনের সেই ন্যাকামো রোদ চুপচাপ শুনলো বসে, কিছুই বলল না। এই মেয়ে যে ঠাস ঠুস, যাকে
সে তাকে ভালোবাসার মানুষ বানিয়ে ফেলার বাদিক আছে। রোদ সেটা ভালো মতোই জানে, তাই কিছু বলে তার ন্যাকামো বাড়ানোর ইচ্ছে নেই। তাই সে আবারও কার্টুন দেখে মন দেয়। কিন্তু জারিন তো থামার পাশই না। আজ তুই যদি আমার কোনো ভাইকে পছন্দ করতিস না, তাহলে দেখতি আমি কত দয়ালু। আমি নিজে গিয়ে আমার ভাইদের হাতে পায়ে ধরে সোজা কাজী অফিস নিয়ে গিয়ে তোদের বিয়ে পড়িয়ে দিতাম। আর তুই কি না, আমি একটু এমনি মজা করাই ঘসিটি বেগমের মতো কাজ কারবার শুরু করে দিয়েছিস আমাকে ডুবানোর জন্য। সব কিছু ছাপিয়ে জারিনের মুখে বিয়ের কথাটা শুনে শুধু রোদের কানে বাড়ি খাচ্ছে। রোদের মনে বিরক্তি জায়গায় চাপা অস্বস্তি ভর করলো। তার চিৎকার করে বলতে ইচ্ছে করলো, তোরা তো দয়ালু হওয়াও লাগবে না বোন, কারণ পছন্দ করা ছাড়াই 2 বছর আগে বিয়ে হয়ে গেছে। কিন্তু আফসোস সেটা সে বলতে পারবে না। পাতা উল্টে দেখো, কিছু গল্প লেখা, কিছু জানা কাহিনী, কিছু কিছু অজানা। রোদ, জারিন আর মেঘ দাঁড়িয়ে আছে ফুচকার স্টলের সামনে। তাদের হাতে এক একটা প্লেট, আর পাশে বসা চেয়ারগুলোর উপর আরও 2-3টা প্লেট সাজানো। মনে হবে যেন 3 জন মিলে ফুচকা খাওয়ার কোনো প্রতিযোগিতায় নেমেছে। কে আগে খাওয়া শেষ করবে সেই নিয়ে তাদের মাঝে হুলস্থুল কাণ্ড। উচ্ছ্বাস নিয়ে 3 জন এক প্রকার একের পর পর এক ফুচকা মুখে পড়ছে। লেকের পার হওয়ায় একটু নিরিবিলি পরিবেশ। লেকের পাড়টা তাদের এলাকার কাছে, বাসা থেকে অল্প দূরত্বে পথ। রাবিন বাইরে দূরে কোথাও নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু রোদ রাজি হয়নি। কারণ সন্ধ্যা হওয়ার আগেই তাদের বাড়িতে ফিরতে হবে। রোদের আব্বু সন্ধ্যার পর বাইরে থাকা মোটেও পছন্দ করে না, তাই দূরে কোথাও না গিয়ে কাছের এই লেক পাড়ে একটু ঘোরাঘুরি করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাবিন বসে আছে তাদের থেকে কিছুটা দূরে, লেকের কিনারে গাছের নিচে একটা টেবিলের মধ্যে। কিন্তু তার দৃষ্টি লেকের পানিতে নেই, শুধু রোদের দিকেই। রোদ পাখিটাকে দেখে সে যেন থমকে গেছে। রোদের হাসির উচ্ছ্বাসে তার চোখ দুটো ঝলমল করছে, আর হালকা কমলা রঙের বিকেলের আলো রোদের মুখে নরম করে পড়েছে। মনে হয় যেন সূর্যের আলো নিজেই এসে তাকে আলতো করে ছুঁয়ে গেল। এই আলোয় রোদের হাসি মাখা চেহারা যেন আরো উজ্জ্বল, আরো মায়াবী হয়ে উঠেছে। রাবিনের চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। সে তাকিয়েই রইল রোদের দিকে। রাবিন প্রায় আসে রোদের বাসায়। যখনই আসে তাদের নিয়ে ঘুরতে বের হয়। মেডিকেলে পড়া রাবিন এখন ইন্টার্নশিপ করছে। ব্যস্ততা আকাশ, তবুও সুযোগ পেলেই চলে আসে তার প্রিয় রোদ পাখিটাকে দেখতে। রোদের সাথে সামান্য সময় কাটানোই তার জীবনে সবচেয়ে বড় শান্তি। কিছু মাস পরেই তো, যদি উপরওয়ালা চায়, সে আবারও দূরে চলে যাবে ইউনাইটেড কিংডম, উচ্চ ডিগ্রি অর্জনের স্বপ্নে। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং সিস্টেম পরীক্ষার পর দেশ ছাড়বে সে। রোদকে ছেড়ে দূরে যাওয়ার ভাবনাটা তাকে ভেতরে ভেতরে কুড়ে খায়। তবু ভবিষ্যতের স্বপ্ন আর রোদের জন্যই সে এই পথ বেছে নিয়েছে। রোদের সামনে অবশ্য এসব কখনো প্রকাশ করে না। ওকে হাসি খুশি দেখলেই তার সমস্ত ক্লান্তি মিলিয়ে যায়। তাই সুযোগ পেলে ছুটে আসে রোদের কাছে, যেন এই কয়েকটা মুহূর্ত জমিয়ে রাখতে পারে ভবিষ্যতের দীর্ঘ দূরত্বর দিনের জন্য। এসব ভেবেই সেই দীর্ঘশ্বাস ফেলে হাঁটা ধরল রোদের দিকে। চাচ্ছু, তুমি যদি না চাও তাহলে আমি জোর করব না। তোমার মতামত আগে জানার জন্যই আজ আমি এসেছি। দাদাভাই নাকি আমার ইউকে যাওয়ার কথা শোনার পর থেকে বাবাকে পাগল করে দিচ্ছে আগ করার কথা বলে বলে। এখন বাবা আমার কাছে মতামত জানতে চাইছে। আমি মতামত দিলেই পরে তোমার সাথে নাকি কথা বলবে এ নিয়ে, কিন্তু আমি কিছু বলিনি এখনো। আগে তোমার মতামত জানতে এসেছি। যদি রোদের জন্য আমাকে তোমরা পছন্দ না করো তাহলে নির্দ্বিধায় বলো। আমি তো আর পর কেউ না। আমি বাড়িতে অন্য কিছু বলে ম্যানেজ করে ফেলতে পারবো। চাচ্ছু, আমি যা। রাবিনের কথা শুনে রেদওয়ান আহমেদ কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার চোখ মুখে চিন্তার ভাঁজ। রাবিন মুখে এ কথা বলেও মন থেকে একেবারে চায় না রেদওয়ান আহমেদ না করে দিক। ভেতরে একটা অস্থিরতা তাকে কামড়ে ধরেছে। তবুও রেদওয়ান আহমেদের উত্তর শোনার জন্য আগ্রহী হয়ে তাকিয়ে আছে তার দিকে। কিছু সময় চুপ করে থেকে তিনি গভীর নিঃশ্বাস ফেলে বলে ওঠেন, দেখ রাভিন, আমরা তোকে অপছন্দ করি এমন কথা নয়, বরং তোকে নিজের ছেলের মতোই ভাবি। মেঘ আর তোকে আলাদা করে দেখতে পারি না। কিন্তু রোদকে জিজ্ঞেস না করে আমি কোনো সিদ্ধান্ত নিতে চাই না। তুই তো জানিসই রোদের কথা চিন্তা করে
তখনই আমি বাবাকে পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি দেইনি, তাহলে এখন কিভাবে দেই বল? আমি তোকে না করছি না, আবার হ্যাঁও বলছি না। রোদের সাথে আগে এই বিষয় নিয়ে কথা বলি, রোদের মতামত জেনে তারপর ভেবে দেখব। যেহেতু সংসার রোধ করবে, তাই ওর মতামতটাই আগে। কথা বলতে বলতে রেদওয়ান আহমেদ আরো গম্ভীর হয়ে উঠলেন। রেদওয়ান আহমেদের কথা শুনে রাবিন ভেতরে ভেতরে অস্থির অনুভব করছে। অস্থিরতা চাপা রেখে সে বলে উঠল, চাচ্ছ আপনি যা ভালো মনে করেন তাই হবে। রোদের সিদ্ধান্তই সবার আগে। আমিও এটাই চাই। রোদের সাথে আগে কথা বলুন, তারপর বাকিটা দেখা যাবে। হ্যাঁ, কিছু মনে করিস না আমার কথায়। আশা করি রোদ সম্মতি দেবে, কারণ আমি আমার মেয়েকে চিনি। তবু ওর কাছ থেকে জেনে নেওয়াটাই শ্রেয় মনে করছি। আবার কয়েকদিন পর চন্দ্রার বিয়ে, এটাতে একটু ব্যস্ত সময় যাচ্ছে। বিয়ে শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়টা থাক না হয়। চন্দ্রা মামুনের বিয়েটা শেষ হলে রোদের সাথে কথা বলে তোকে জানাবো। রাবিন ধীর নিঃশ্বাস ফেল। মনের লুকোনো অস্থিরতা আরো তীব্র হলেও হাসি মুখে বলল, ঠিক আছে চাচ্ছু, তুমি জানালে আমি বাড়িতে সিদ্ধান্ত জানাবো। তুমি চিন্তা করো না এটা নিয়ে। আর আমি যে তোমার সাথে এই বিষয়ে কথা বলেছি সেটা বাবা বা দাদাভাইকে যেন বলো না, আবার পরে আবার দাদাভাই আমাকে বকবে। রাবিনকে হাসি মুখে কথা বলতে দেখে রেদওয়ান আহমেদ স্বস্তির শ্বাস ফেললেন। না রে বেটা, আমি বলবো না তোকে নিয়ে, তুই নিশ্চিন্তে থাক। ওইদিকে তাদের কথোপকথন শুনে বাইরে দাঁড়িয়ে থাকা যায় নিস্তব্ধ। সে যেন নড়াচড়া করতে ভুলে গেছে। যে ছেলেকে এতদিন ধরে ভালোবাসার মানুষ বলে বলে রোদের কান ছালাপালা করেছে, আজ কিন্তু শুনতে হচ্ছে সে রোদকেই পছন্দ করে, আবার আগদও করতে চায়। এটা কি শুনলো জারিন? এই কথা শোনার পর তার মনে থাকা ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। সে কিনা অন্যের হবু জামার পেছনে এতদিন সময় নষ্ট করলো। আরও আগে যদি এই দিকটায় মনোযোগ দিত, নিজের জন্য অন্য কাউকে ঠিকঠাক পটিয়ে ফেলতে পারত এতদিনে। ইস, এসব ভাবতে ভাবতে তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। কি একটা অবস্থা! কপাল ভালো আজ এই বাড়িতে ছিল, নাহলে এত বড় দুঃসংবাদটা মিস করতো। ধন্যবাদটা এখন কাকে দেবে সে? রোদকে? রোদই তো জোর করে নিয়ে এসেছে। সে তো ঘোরাঘুরি শেষ করে বাড়ি ফিরতে চেয়েছিল। রোদই তো বলে কয়ে নিয়ে এসেছে, ভাগ্যিস এসেছে। না হলে এত বড় বাস যে তার জন্য তৈরি হচ্ছিল সে জানতেই পারত না। এইসব মনে মনে ভাবতে ভাবতেই জাইন আফসোসের সাগরে ভেসে বেড়াচ্ছিল। হঠাৎই মাথায় গাছাকে হুঁশ পেল তার। বিরক্ত হয়ে পেছনে তাকাতে হকচকিয়ে যায়। রোদকে দাঁড়িয়ে থাকতে দেখে, জাইনকে এমন হকচকিয়ে উঠতে দেখে, কিরে, আব্বুর রুমের সামনে এমন স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছিস কেন? এখানে কি কাজ তোর? হ্যাঁ, এমন করে তাকাস কেন? গোয়েন্দার মতো জেরা করছিস? আমি তো রাফিন ভাইয়াকে খুঁজতে এসেছি। ভাইয়াকে দেখেছি এই রুমে ঢুকতে, তাই ভাইয়া বের হলে একটু কথা বলতাম আর কি। বলা শেষ করে জাইন আবারও হাসল। তার এমন ভেবলির মতো হাসি দেখে রোদের ভ্রু আরও কুচকে গেল। কিছু বলতে যাবে ঠিক তখনই কাজের মেয়ে আমিনা ডেকে উঠল। আমিনা ডাক শুনে দুজনেই তাকালো তার দিকে। আফামনি, আন্টি আপনার নিচে খাবার খাইতে যাইতে কইছে, সাথে জারি না পারেও। তাড়াতাড়ি যান, আমি আঙ্কেল আর রবিন ভাইয়াকে ডাইকা আইতাছি। বলে আমিনা রুমে নক করতে যাবার আগে দরজা খুলে বেরিয়ে এলো রাবিন। তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সে একটু অপ্রস্তুত। যদিও কথার শব্দ শুনেই দরজা খুলেছে, তবুও রোদ এখানে থাকবে ভাবেনি। রাবিন কিছু বলার আগে আমিনা বলে উঠল। ততক্ষণে জারিন রোদকে টেনে সিঁড়ির দিকে নিয়ে গেছে। জারিনকে এইভাবে টানতে দেখে রোদ বিরক্ত হয়ে বলল, ভাইজান, আন্টি আপনারে ডাকতেছে খাবার খাইতে, আঙ্কেলের নিয়ে তাড়াতাড়ি আইসেন। রোদের কথা জারিন গা ছাড়া ভঙ্গিতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, কি হয়েছে? এভাবে টানছিস কেন? তোর না রাবিন ভাইয়ের সাথে কথা ছিল এতক্ষণ দাঁড়িয়ে, আর এখন না বলে চলে যাচ্ছিস কেন? পরে বলবো। দাঁড়িয়ে থাকতে থাকতে খিদে পেয়ে গেছে, খাবার খেয়ে বলবো। ভাইয়া তো সারা রাতেই বাড়িতেই আছে, তাই না? জারিনের এমন দুমুখ কথা রোদের কিছু বলার ইচ্ছে হলেও চুপ করে গেল। আধা পাগল তার এই কারবার তো আর নতুন নয়, তাই চুপচাপ জারিনের পিছু পিছু নামতে লাগলো। খাবার টেবিলে রোদের একেবারে পাশ ঘেঁষে বসে আছে জারিন। টেবিলের ওপারে রোদের ঠিক বরাবর রাফিন। খাবার খাওয়ার ফাঁকে ফাঁকে জারিনের চোখে লেজার স্ক্যানের মতো ঘুরে ঘুরে কখনো রোদের দিকে কখনো রাবিনের দিকে ছুটছে। উদ্দেশ্য একটাই, রাবিন কতবার রোদের দিকে তাকায় আর কেমন চোখে তাকায়
সেটা খুঁটিনাটি ধরে দেখা। কারণ কিছুক্ষণ আগে কথাবার্তা জারিন যা বুঝেছে, রোদের দাদা তো ঠিকই চাইছে তাদের বিয়েটা দিতে, কিন্তু রাবিনের কথাবার্তা একটু মনে হয়নি যে সে রোদকে সেইভাবে ভাবে। তবুও জারিনের মন মানছে না, ব্যাপারটা আরও গভীর, আরও গোলমেলে। তাই নিশ্চিত হওয়ার জন্যই জারিন আজ এই নজরদারি মিশনে নেমেছে। এখন পর্যন্ত তার পর্যবেক্ষণে যা দাঁড়ায়, রাবিন ভাইয়ের চোখে রোদের জন্য একটা অনুভূতি আছে, এটা জারিন পুরোপুরি নিশ্চিত। কিন্তু সেই অনুভূতি ভালোবাসা নাকি এক ধরনের অদ্ভুত দায়িত্ববোধ, অভ্যাস, কিংবা তার চেয়ে অন্য কিছু, সেটা সে এখনো ধরতে পারছে না। বরং যত দেখছে ততই বিভ্রান্ত হচ্ছে জারিন। রাবিনের চোখে যেন সব রকম উত্তরই আছে, আবার কোনো উত্তরই নেই।